তুমি কি আবার সেই পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করলে চারু? এই চরম সংকটের দিনে অন্য কোনো মিথ্যে কথা শোনার মতো ধৈর্য আমার নেই। আমি নিজে তো নিজের পড়াশোনার ভালো সুযোগের জন্য শহরে গিয়েছিলাম বাবা। কোনো অন্যায় বা অপরাধ তো আমি নিজের জীবনে কোনোদিনও করিনি। আমাদের অমিত আজ নিজের শহরের বিদ্যা কাজে লাগিয়ে পুরো গ্রামের ডুবতে থাকা ধান ক্ষেতের জল নামানোর এক চমৎকার পথ বের করেছে। চারু, তুমি একবার ওদিকে নিচু জমিগুলোর দিকে তাকিয়ে দেখো। যেভাবে জল বাড়ছে তাতে আমাদের চাষিদের বোনা সব কচি ধান এবার নষ্ট হবে। ওগো, সকাল থেকে আকাশ যেভাবে ভেঙে পড়েছে তাতে শুধু জমি নয়, আমাদের গ্রামের মানুষগুলোর ঘরের কোনো আজ দুশ্চিন্তা এসে জমেছে। রায় পরিবারের পূর্বপুরুষদের এই জমিদারির ইতিহাসে এমন দুর্যোগ আমি খুব কম দেখেছি চারু। বুকটা কেমন যেন এক অজানা আশঙ্কায় বারে বারে কেঁপে উঠছে। এই মেঘলা দিনে মাঠের চিন্তার পাশাপাশি আমার মনের ভেতরের এক পুরনো গভীর কথের কথাও আজ বেশি করে মনে পড়ছে গো। তুমি কি আবার সেই পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করলে চারু? এই চরম সংকটের দিনে অন্য কোনো মিথ্যে কথা শোনার মতো ধৈর্য আমার নেই। অমিত যখন উচ্চশিক্ষার জন্য শহরে পাড়ি দিয়েছিল তখন ক্ষোভের মুখে তুমি যে ওকে ঘরের চৌকাঠ পার হতে বারণ করেছিলে, সেই জেদ আজ ভাঙো। ও নিজের ইচ্ছেই এই জমিদারি আর গ্রামের মানুষকে তুচ্ছ করে চলে গেছে চারু। যে ছেলে নিজের দায়িত্ব ভুলে শহরকে আপন করেছে তার কথা ভেবে আজ আর কি হবে? মুখে যতই কঠোরতা দেখাও না কেন, আমি তো জানি তোমার এই দু চোখের আড়ালে ছেলের জন্য কতটা গভীর কষ্ট আর হাহাকার লুকিয়ে আছে। সংসারে কে কার খোঁজ রাখে চারু? তুমি এখন ওদিকের রান্নাঘরের দিকে যাও, আমাকে একটু একলা বসে এই মাঠের জলের হিসাবটা করতে দাও। জমিদার বাবু, ওদিকের খালের পাড় ঘেঁষে যে কাঁচা বাঁধটা ছিল তা আজ ভোরের দিকে জলের তীব্র তরে একেবারে ধসে গেছে। গোপাল, তুমি এই দুর্যোগের দিনে এত একটা সর্বনাশের খবর নিয়ে সকাল সকাল আমার এই সিংহ দুয়ারে এসে হাজির হলে বাবা? হ্যাঁ জমিদার বাবু, গ্রামের নিচু পাড়ার কুড়ে ঘরগুলোর ভেতরেও আজ হাঁটু পর্যন্ত জল উঠে গেছে। মানুষগুলো বেশি বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। আমাদের এই তল্লাটের বাঁধটা যদি আজ সম্পূর্ণ ভেঙে যায় তবে তো শুধু চাষের জমি নয়, পুরো গ্রামের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। আমরা কয়েকজন মিলে কোদাল আর ঝুড়ি নিয়ে বাঁধের দুর্বল অংশটা কোনো মতে আগলে রাখবার চেষ্টা করছি জমিদার বাবু, কিন্তু জলের গতি বেশি। তুমি আর দেরি না করে গ্রামের জোয়ান ছেলেদের এক জায়গায় জড়ো করো গোপাল। আমি তহবিল থেকে প্রয়োজনীয় বাঁশ আর বস্তার ব্যবস্থা করছি। আপনি যেভাবে সবসময় আমাদের বিপদে আপদে ছায়ার মতো পাশে এসে দাঁড়ান রায়মশাই, এই আন্তরিকতার টানেই তো আমরা ছুটে এসেছি। প্রজাদের সুখ দুঃখের দেখভাল করাই তো রায় পরিবারের আসল ধর্ম গোপাল, কিন্তু ইদানিং শরীরের জোরটা কেমন যেন দিন দিন কমে যাচ্ছে। জমিদার বাবু, আপনার মুখের এই বিবর্ণ রূপ দেখে আমার নিজেরও চিন্তা হচ্ছে। আপনি শুধু জমির কথা ভেবে নিজের শরীরটাকে এভাবে নষ্ট করবেন না। গোপাল, সকালের দিকে তুমি যখন রাইমশাইয়ের কাছে সেই ভাঙা বাঁধের খবর দিতে গিয়েছিলে তখন ওখানকার পরিবেশ কেমন দেখলে বাবা? হরিদাসদা, জমিদার বাবু আমাদের কাজের জন্য সব রকমের সাহায্য করতে রাজি হয়েছেন বটে, কিন্তু ওনার চোখের ভেতরের সেই আগের তেজ আর নেই। রাইমশাইয়ের এই অকাল বার্ধক্যের মূল কারণ তো আমরা সবাই খুব ভালো করে জানি রে গোপাল। ওনার মনের কোণে এক একাগ্র কষ্ট আছে। আপনি ঠিকই বলেছেন হরিদাসদা, জমিদারি আর প্রজাদের এত দায়িত্ব কাঁধে নিয়েও উনি আসলে নিজের একমাত্র ছেলের দূরত্বের শোকে গুমড়ে মরছেন। অমিত বাবা যখন শহর থেকে আর ফিরে এলো না তখন থেকে এই গ্রামের রাজপ্রাসাদটা কেমন একেবারে অন্ধকার নিঝুম হয়ে গেছে রে। আমাদের এই পুরো গ্রামের মানুষ আজ যার যার সাধ্য মতো বাঁধের কাজে হাত লাগিয়েছে হরিদাসদা, কিন্তু রায়মশাইকে ভালো রাখার উপায় কি বলুন তো? আমার মনে হয় গ্রামের এই চরম সংকটের কথা জানিয়ে আমাদের এখনই অমিত বাবার কাছে শহরের ঠিকানায় একটা জরুরি খবর পাঠানো দরকার। আপনি একদম খাঁটি কথা বলেছেন হরিদাসদা।
নবারুণ তো অমিত বাবুর ছেলেবেলার বন্ধু। ও যদি শহরে গিয়ে ওনাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারেন তবেই মঙ্গল। হ্যাঁ, নবারুণ চতুর আর বুদ্ধিমান ছেলে। ও এই দায়িত্বটা নিলে রায়মশাইয়ের ঘরের এই বহু বছরের মান অভিমান এক নিমেষে গলে যাবে। তাহলে আর মিছে সময় নষ্ট না করে চলো আমরা দুজনে মিলে এক্ষুনি ওদিকের ডাকঘরের রাস্তায় নবারুণের খোঁজে ধীর পায়ে রওনা দিই। ওগো, সকাল থেকে তুমি এক ফোঁটা জলও মুখে নাওনি। এই মেঘলা দিনে বিছানায় এভাবে একলা শুয়ে থাকলে শরীরটা যে আরো ভেঙে পড়বে। চারু, আমার এই অবশ শরীরের কষ্টের চেয়েও বাইরের ওই ডুবতে থাকা মাঠের প্রজাদের খিদের জ্বালা আমাকে বেশি করে পুড়িয়ে মারছে। তুমি সবসময় শুধু বাইরের মানুষের কথাই ভাবলে হবে? নিজের ভেতরের যে শূন্যতা তোমাকে দিন দিন শেষ করছে তার খোঁজ করলে না? তুমি আবার সেই পুরনো ক্ষতের উপর নতুন করে আঘাত দিতে এখানে এসে বসলে চারু। আমার ভাগ্যে যা আছে তা আমি নীরবে মেনে নিয়েছি। আজ এই নিঝুম ঘরের কোণে বসে আমাদের অমিতের ছোটবেলার সেই চঞ্চল আর হাসি খুশি মুখের কথা বারবার মনে পড়ছে। যে ছেলে নিজের বাবার আদেশ অমান্য করে শহরের মোহে এই মাটির ঘর ছাড়লো, তার স্মৃতি মনে করে আজ আর কোনো লাভ নেই চারু। ও তো পড়াশোনার ভালো সুযোগের জন্যই শহরে গিয়েছিল গো, কোনো অপরাধ তো করেনি। বুক ছিঁড়ে দেখো আজও তুমি ওকে কত ভালোবাসো। রায় পরিবারের একমাত্র উত্তরাধিকারী হয়েও ও আমাদের একা করে চলে গেল চারু। এই অভিমান আমার বুকের ভেতর আজীবন একটা বড় ক্ষত হয়ে থাকবে। মুখের এই মিথ্যে রাগ দিয়ে তুমি আর কতদিন নিজের ভেতরের এই অবুঝ পিতৃত্বকে আড়াল করে রাখবে গো? এবার অন্তত নিজের জেদটা একটু কমাও। তুমি এখন আমার মাথার কাছ থেকে ওই জলের ঘাঁটিটা সরিয়ে নিয়ে ওদিকের জানালার কপাটগুলো ভালো করে বন্ধ করে দাও চারু, বাতাস ঠান্ডা। নবা, এই সাত সকালে তোমাকে আমি জরুরি একটা কাজের কথা বলার জন্য এই ডাকঘরের ভাঙা পাঁচিলের পাশে ডেকে এনেছি রে ভাই। হরিদাসদা, সকালের এই ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার মুখের এই গভীর রূপ দেখে আমার নিজেরও মনের ভেতর কেমন একটা অজানা ভয় জাগছে। ভয়ের কথা তো নবা, আমাদের জমিদার বাবু যেভাবে দিন দিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছেন, তাতে পুরো গ্রামের মানুষ আজ অভিভাবকহীন। রায়মশাইয়ের এই অসুস্থতার খবর তো আমি ওদিকের পাড়ার গোপালদার কাছ থেকে শুনেছি হরিদাসদা, কিন্তু আমাদের এখন করণীয় কি বলুন তো? অমিত বাবা শহর থেকে ফিরে না এলে এই রায়মশাইয়ের এই মনের ভেতরের ক্ষোভ আর শরীরের রোগ কোনোভাবেই দূর হবে না রে নবা। কিন্তু অমিত তো বহু বছর হলো শহরের এক অফিসে কাজ করছে হরিদাসদা। ও কি আমাদের এই গ্রামের টানে এত সহজে ফিরে আসবে? ও তো তোমার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধু নবা। তুমি যদি নিজে শহরে গিয়ে ওনার অসুস্থতা আর এই ডুবতে থাকা মাঠের কথা বুঝিয়ে বলো, তবে ও আসবে। আপনি যখন এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে দিচ্ছেন হরিদাসদা, তখন আমি আজ দুপুরেই ট্রেনেই শহরের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলাম। এই তো রাই মশাইয়ের উপযুক্ত নুন খাওয়ার সুযোগ্য সন্তানের মতো কথা বলেছ নবা। এত বছরের এই বাবা ছেলের দূরত্বের অবসান এবারও হওয়া চাই। আমি এক্ষুনি ঘরের ভেতর গিয়ে নিজের জামা কাপড়গুলো একটা ছোট ঝোলায় গুছিয়ে নি হরিদাসদা। দুপুরের আগেই আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। অমিত, আজ এই কর্মব্যস্ত শহরের কোলাহলের মাঝে তোমার এই চেনা মুখের সামনে দাঁড়াতে পারবো তা আমি কোনোদিনও ভাবিনি। নবা, তুই এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে গ্রামের কাদা মাখা পথ ছেড়ে হঠাৎ আমার এই অফিসের দরজায় কি মনে করে এলি ভাই? আমাদের গ্রামের উপর আজ এক প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে অমিত। আষাঢ়ের টানা বৃষ্টিতে চারিদিকে সব ধানক্ষেত জলের নিচে তলিয়ে গেছে। মাঠের এই চরম ক্ষতির কথা শুনে আমার নিজেরও মনটা খারাপ হয়ে গেল নবা। কিন্তু গ্রামের মানুষগুলো এখন দিন কাটছে কিভাবে? মানুষের কষ্টের চেয়েও কষ্ট হলো আমাদের জমিদার বাবু আজ কয়েকদিন ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে কাতরাচ্ছেন রে অমিত। বাবার এই আচমকা অসুস্থতার কথা শুনে বুকের ভেতরটা কেমন এক নিমেষে ভারী হয়ে উঠল নবা। মা কি ওনার পাশে থেকে সেবা করছেন না?
জমিদার গিন্নি তো দিন রাত ওনার মাথার কাছে বসে চোখের জল ফেলছেন রে অমিত, কিন্তু রায় মশাইয়ের আসল ওষুধ তো লুকিয়ে আছে তোমার কাছে। বাবা, সেই পুরনো অভিমান আর ক্ষোভের কথা মনে পড়লে আজও আমার পা দুটো গ্রামের ওই চেনা মাটির দিকে এগোতে দ্বিধাবোধ করে রে ভাই। এত বছরের পুরনো রাগ এবার মনের ভেতর থেকে একেবারে ঝেড়ে ফেলো অমিত। নিজের জন্মদাতার এই শেষ বয়সে ওনার পাশে গিয়ে দাঁড়ানো তোমার পরম কর্তব্য। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি আজই অফিসের এই সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে বিকেলের ট্রেনে তোমার সাথে গ্রামে ফিরব। নবা, আমি তো শহর থেকে আসার সময় ভাবতেও পারিনি যে আমাদের চেনা গ্রামের রূপ এতটা করুণ আর বিবর্ণ হয়ে গেছে রে ভাই। অমিত, এই তরণের ডান দিকে নিচু জঙ্গলটার দিকে তাকিয়ে দেখো, বাঁধের জল ঢুকে পুরো যাতায়াতের মেঠো পথটাই কেমন খালের মতো হয়ে গেছে। চারিদিকের এই থই থই জলের মাঝেই আমাদের কৃষকদের পুরো বছরের বাঁচার সম্বল লুকিয়ে আছে নবা। এভাবে চললে তো গ্রামের মানুষ না খেয়ে মরবে। গ্রামের জোয়ান ছেলেরা দিন রাত এক করে কোদাল দিয়ে মাটি কেটে ওই ভাঙা বাঁধটা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে বটে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শুধু মাটির বস্তা ফেলেই তীব্র জলের তোড় কোনোদিনই আটকানো যাবে না নবা। এর জন্য আমাদের একটু অন্যরকম বৈজ্ঞানিক উপায় ভাবতে হবে। তুমি তো শহরে ইঞ্জিনিয়ারিং পাশ করেছো অমিত, এই জল বার করার কোনো আধুনিক পথ যদি তোমার জানা থাকে তবে আমাদের দেখাও। আমি শহরে থাকার সময় এই পানি নিষ্কাশনের একটা নকশা তৈরি করা শিখিয়েছিলাম রে ভাই। ওটার কিছু অভিজ্ঞতা এখানে কাজে লাগানো যাবে। তোমার এই মুখের আশার কথাগুলো শুনলে আমার বুকের ভেতরে সব ভয় আর ক্লান্তি এক নিমেষেই উধাও হয়ে যায় অমিত। চলো সামনে এগোই। হ্যাঁ চলো, আমরা আর মিছে সময় নষ্ট না করে সোজা ওদিকের ক্ষতিগ্রস্ত মাঠের আল ধরে এগিয়ে গিয়ে মূল সমস্যাটা ভালো করে দেখি। তুমি সাবধানে নিজের পা ফেলো অমিত, গ্রামের এই কাদা রাস্তা পিছল, শহরের জুতো পায়ে হেঁটে চলা কিন্তু কঠিন। বাবা, বহু বছর পর আজ আপনার এই চেনা মুখের সামনে এসে দাঁড়ানোর সাহস করলাম। আপনি এখন শরীরের দিক থেকে কেমন আছেন? অমিত, তুমি এত বছর পর নিজের বাবার আদেশ অমান্য করে কোন সাহসে আবার আমার এই জমিদার বাড়ির সিংহদুয়ার পেরিয়ে ভেতরে এলে? নবারণের মুখে আপনার এই গুরুতর অসুস্থতার খবর শুনে আমার মনের ভেতরে সব পুরনো অভিমান এক নিমেষে ধুয়ে মুছে গেছে বাবা। রায় পরিবারের একমাত্র সন্তান হয়েও তুমি যখন এই মাটির প্রজা আর নিজের জন্মদাতাকে ভুলে শহরে গিয়েছিলে, তখন তোমার এই টান কোথায় ছিল? আমি নিজে তো নিজের পড়াশোনার ভালো সুযোগের জন্য শহরে গিয়েছিলাম বাবা। কোনো অন্যায় বা অপরাধ তো আমি নিজের জীবনে কোনোদিনও করিনি। যে ছেলে নিজের পিতৃঋণ ভুলে নিজের স্বপ্ন পূরণকে মনে করে, তার এই মুখের মিছে সেবা পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই অমিত। আপনি আজ আমাকে যতই কঠোর কথা বলুন না কেন বাবা, আমি আপনার এই জীর্ণ শরীর আর ডুবতে থাকা গ্রামকে এভাবে ফেলে রেখে যাব না। আমার এই নিজের জীবনের দেখভাল করার ক্ষমতা রায় মশাইয়ের এখনো আছে। তুমি যে পথে এসেছো, আজই সেই শহরে ধীর পায়ে ফিরে যাও। আমি আপনার আদেশ মাথা পেতে নিচ্ছি বাবা, তবে এই গ্রামের সব ধানক্ষেত রক্ষা করার আগে আমি কোনোভাবেই এই মাঠ ছেড়ে নড়ব না। মিছে অহংকার করো না অমিত। বহু বছরের এই জমিদারির পুরনো জলপথের সমস্যা সমাধান করা তোমার মতো শহরের বাবুদের কাজ নয়। নবা, বাবা তো আজও আমাকে দেখে সেই পুরনো ক্ষোভ আর তীব্র রাগের মুখে ঘর থেকে একেবারে বের হয়ে চলে যেতে বললেন ভাই। অমিত, তুমি জমিদার বাবুর মুখের ওই সাময়িক কঠোরতা দেখে নিজের মনের ভেতরের ধৈর্য কোনোভাবেই হারিও না। ওনার মনে বেশি কষ্ট আছে। আমি নিজের ব্যক্তিগত সব দুঃখ আর অপমান এইসব ভুলে আজ থেকে গ্রামের মানুষের সমস্যাটা সমাধানে মন দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই তো আমার শৈশবের সেই চেনা অমিতের মতো খাঁটি কথা বলছো ভাই। আমরা দুজন একসাথে থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আমি খাতার পাতার উপর পেন্সিল দিয়ে এই খালের মুখের জমে থাকা জল বের করার একটা চমৎকার আধুনিক নকশা তৈরি করেছিলেন নবা। বা অমিত, এই আঁকামাকা রেখাগুলোর মাঝেই তো আমাদের গ্রামের কৃষকদের নতুন করে বেঁচে থাকার একটা উপায় লুকিয়ে আছে দেখছি। তুমি গ্রামের কয়েকজন জোয়ান ছেলেকে সাথে নিয়ে ওদিকে নিচু খালের মুখের জঙ্গলটা কোদাল দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করতে পারবে না? তুমি কোনো চিন্তা করো না অমিত, আমি আজই বিকেলের মধ্যেই গোপালদা রতনকে সাথে নিয়ে ওই খালের পাড়ে সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, জলটা যদি একবার ওই নদীর মূল স্রোতের সাথে মিশিয়ে দেওয়া যায়, তবেই আমাদের মাঠের সব কচি ধানক্ষেত রক্ষা পেয়ে যাবে। চলো
তাহলে আর মিছে সময় নষ্ট না করে ঘরের ভেতর থেকে কাজের প্রয়োজনীয় কাটারি আর দড়িগুলো একসাথে গুছিয়ে নি ভাই। অমিত বাবু, এই যে ডান দিকের বিলটা দেখছেন, বর্ষার জল নামলে আমাদের পুরো পাড়ার সব ধান ক্ষেত এইখানেই এসে ডুবে যায়। গোপাল, আমি মানচিত্র দেখে বুঝতে পারছি যে তোমাদের এই গ্রামের পুরনো জলপথের মুখটা বহু বছর ধরে ময়লা আর পলি জমে বন্ধ হয়ে আছে। আপনি একদম খাঁটি কথা ধরেছেন বাবু। আগেকার দিনে এই বিলের অতিরিক্ত জল ওদিকের মরা খালের নদী দিয়ে খুব সহজে বের হয়ে যেত। আমাদের এখন প্রধান কাজ হলো ওই পুরনো খালের মুখে যে মাটির ঢিবি তৈরি হয়েছে তা কোদাল দিয়ে কেটে পরিষ্কার করা। কিন্তু বাবু, এই তীব্র জলের তোড়ের মুখে দাঁড়িয়ে অত মাটির বাঁধ মানুষের হাত দিয়ে একদিনে কেটে ফেলা কঠিন কাজ হবে। তোমরা যদি কয়েকজন জোয়ান ছেলে নিয়ে দুদিক থেকে আড়াআড়ি নালা কাটার কাজ শুরু করো গোপাল, তবে জলের চাপ নিজে থেকেই কমবে। শহরে গিয়ে আপনি যে এত বিদ্যে শিখে এসেছেন অমিত বাবু, তা আজ আমাদের এই চাষিদের চরম সংকটের দিনে এক ভরসা দিল। আমি তো এই মাটিরই সন্তান গোপাল। এই গ্রামের কৃষকদের মুখে অন্ন না থাকলে আমার এই শহরের শিক্ষার কোনোই মূল্য থাকবে না। আপনার এই মুখের বিনয়ী কথাগুলো শুনলে মানুষের ভেতরে সব ভয় এক নিমেষে উধাও হয়ে যায় বাবু। চলো কাজের ছেলেদের ডাকি। হ্যাঁ, আর নিচে সময় নষ্ট করার কোনো দরকার নেই। তুমি ওদিকের কোণ থেকে রতন আর শ্যামলকে নিজের হাতের ইশারায় চটপট ডেকে নাও। অমিত, তুমি একটু ওদিকে ঢালু জঙ্গলটার দিকে তাকিয়ে দেখো। গোপালদার হাতের কোদালের ঘায়ে মাটির বাঁধটা কেমন আলগা হয়ে আসছে রে ভাই। নবা, এই নতুন নালার মুখটা যদি আর মাত্র 2 হাত গভীর করা যায়, তবে বিলের আটকে থাকা নোংরা জল খুব দ্রুত এই খালে পড়বে। গ্রামের মানুষগুলো আজ দুপুরের খাওয়া ভুলে তোমার এই বৈজ্ঞানিক নকশা সফল করার জন্য উৎসাহের সাথে কাজ করে চলেছে রে অমিত। মানুষের এই একতার জোর দেখেই তো আমার বুকের ভেতরে সব ক্লান্তি আর বাবার দেওয়া অপমানের কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল রে ভাই। জমিদার বাবু যদি আজ নিজেই 2 চোখ দিয়ে ওনার ছেলের এই কীর্তি দেখতে পেতেন, তবে ওনার কঠিন মনটা আজ গর্বে ভরে উঠত। বাবার মন অভিমানী রে নবা। উনি মুখে যতই কঠোরতা দেখান না কেন, উনার এই প্রজাদের ভালো করার জন্য উনি জীবন দিতে পারেন। এই তো আর মাত্র কয়েকটা কোদালের কোপ বাকি আছে অমিত। দেখো বিলের জলটা কেমন তীব্র গতিতে খালের দিকে নামতে শুরু করেছে। হ্যাঁ নবা, এই নতুন নালাটার কারণে পুরো মাঠের জমে থাকা জল আজ রাতের মধ্যেই একদম ফাঁকা হয়ে নদীর মূল স্রোতে মিশে যাবে। তোমার এই শহরের ইঞ্জিনিয়ারিং বিদ্যা আজ আমাদের পুরো গ্রামে 1000 বিঘা চাষের জমিকে একেবারে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিল। এই জয়ের আনন্দ তো একা আমার নয় রে নবা, গ্রামের প্রতিটা মানুষের এই ঘাম ঝরানো খাটুনির মাঝেই আসল সার্থকতা লুকিয়ে আছে। ওগো, তুমি কি নিজের এই কানে ওদিকের মাঠের থেকে ভেসে আসা গ্রামের মানুষের আনন্দের কোলাহল শুনতে পাচ্ছ? চারু, সকাল থেকে তো বাইরে নতুন করে কোনো মেঘের ডাক শুনিনি, তবে চাষি পাড়ার মানুষগুলো হঠাৎ এমন মেতে উঠলো কেন রে বোন? আমাদের অমিত আজ নিজের শহরের বিদ্যা কাজে লাগিয়ে পুরো গ্রামের ডুবতে থাকা ধান ক্ষেতের জল নামানোর এক চমৎকার পথ বের করেছে। তুমি কি মিছে কথা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছ চারু? যে ছেলে মাটির টান বোঝে না, ও কিভাবে এত জলপথের সমাধান করবে? আমি একদম সত্যি কথা বলছি। ও নিজে নবারুণ আর গোপালকে সাথে নিয়ে নিজে খালের হাঁটু কাদায় দাঁড়িয়ে নতুন নালা কেটেছে। ও কি সত্যি নিজের শরীরের দামি পোশাকের মায়া ত্যাগ করে ওই চাষিদের সাথে কাদার মাঠের কাজে হাত লাগিয়েছিল চারু? হ্যাঁ গো, গ্রামের মানুষ আজ তোমার ছেলের জয়গান গাইছে। যে জ্ঞান ও শহরে গিয়ে শিখেছিল তা আজ মাটির উপকারে লাগলো। রায় পরিবারের রক্ত কোনোদিনও নিজের প্রজাদের বিপদে ঘরে বসে থাকতে পারে না চারু। ও নিজের যোগ্যতার প্রমাণ আজ দিল। মনের ভেতরের এই মিথ্যে অহংকার আর রাগ এবার একবারে ঝেড়ে ফেলো। ছেলে তোমার কোনো অন্যায় করেনি, আর আজও বীরের মতো লড়েছে। আমার বুকের ভেতরের এত বছরে জমে থাকা সব পাথর কেমন এক নিমেষে গলে জল হয়ে যাচ্ছে চারু। ওকে একবার আমার সামনে ডাকো। রাই মশাই, ওই আপনি আজ এই বহু বছর পর নিজের ঘরের 4 দেওয়াল ভেঙে এই খোলা মাঠের সবুজ সীমানায় এসে দাঁড়ালেন দেখে আনন্দ হলো। হরিদাস,
সকাল থেকে ঘরে মনটা ছটপট করছে রে ভাই। তাই ভাবলাম নিজের দুই চোখ দিয়ে মাঠের আসল অবস্থাটা একটু দেখে আসি। আপনি ওদিকের নিচু বিলটার দিকে তাকিয়ে দেখুন রায় মশাই, মাত্র এক রাতের মধ্যেই সব নোংরা জল কেমন ফাঁকা হয়ে নদীর বুকে নেমে গেছে। এই অলৌকিক ঘটনা কিভাবে সম্ভব হলো হরিদাসদা? গতকাল সকাল পর্যন্ত তো চারিদিকের সব ধান ক্ষেত এই জলের নিচে তলিয়ে ছিল। আপনার যোগ্য ছেলে অমিত বাবা আজ নিজের শহরের বুদ্ধি আর আধুনিক বিদ্যা কাজে লাগিয়ে এই বহু বছরের বন্ধ জলপথ একেবারে সচল করেছে। গ্রামের চাষি পাড়ার মানুষগুলো তবে এখন মনের দিক থেকে কেমন আছে হরিদাসদা? তাদের ঘরের অভাব কি কিছুটা দূর হবে বলে মনে হয়? পুরো গ্রামের মানুষ আজ অমিত বাবার জয়গান গাইছে রাই মশাই। উনার এই একটা খাঁটি উপকারের কারণে 1000 বিঘা কচি ধান রক্ষা পেয়ে গেল। রায় পরিবারের রক্ত কোনোদিনও নিজের প্রজাদের বিপদে ঘরে বসে থাকতে পারে না হরিদাসদা। ও আজ নিজের কর্তব্যের প্রমাণ দিল। এত বছরের পুরনো রাগ এবার মনের ভেতর থেকে একেবারে ঝেড়ে ফেলুন রাই মশাই। ছেলের মতো এমন রত্ন যার ঘরে থাকে তার কোনো ভয় নেই। আমার বুকের ভেতরের এত বছরের জমে থাকা সব ক্ষোভ কেমন এক নিমেষে হালকা হয়ে যাচ্ছে হরিদাসদা। ও আজ আমার মুখ উজ্জ্বল করেছে। মা, আমি তো আজ দুপুরের পর খালের সব কাজ শেষ করে ঘরে ফিরলাম। বাবা কি ওনার ঘরের ভিতরের বিছানায় এখনো শান্ত হয়ে ঘুমাচ্ছেন? অমিত বাবা, তুমি একটু এইদিকে এসো, আমার পাশে বসো দেখি। তোমার এই কাদা মাখা ক্লান্ত মুখের দিকে তাকালে আজ মুখটা ভরে যায়। আমি তো এই মাটিরই সন্তান মা। এই গ্রামের কৃষকদের মুখে অন্ন না থাকলে আমার এই শহরের শিক্ষার কোনো মূল্যই থাকবে না। তোমার বাবা মুখে যতই কঠোরতা দেখান না কেন অমিত বাবা, ওনার এই দু চোখের আড়ালে গভীর ভালোবাসা কিন্তু সব সময় তোমার সাথে ছিল। আমি ওনার সেই পুরনো আদেশ অমান্য করে শহরে গিয়ে ভুল করেছিলাম মা। আজ ওনার চরণে ক্ষমা চাওয়া দরকার। উনি আজ সকালের দিকে নিজে ওই মাঠের উঁচু বাঁধে গিয়ে তোমার তৈরি করা সেই নতুন নালার চমৎকার রূপ নিজের চোখে দেখে এসেছেন। বাবাকে সত্যিই আমার এই ছোট কাজের জায়গায় নিজের ভাঙা শরীর নিয়ে গিয়েছিলেন মা? উনি কি আমার উপর থেকে রাগ কমিয়েছেন? হ্যাঁ বাবা, ওনার মনের ভেতরের এত বছরে জমে থাকা সব ক্ষোভ আর কঠোর অভিমান আজ তোমারই একতার কাজের টানে গলে জল হয়ে গেছে। আমি আজ সন্ধ্যার আগেই বাবার সেই শয়নকক্ষে গিয়ে ওনার চরণে মাথা নিচু করে আমার জীবনের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাবো মা। এই তো রায় পরিবারের উপযুক্ত সন্তানের মতো কথা বলেছো বাবা। তুমি ঘরের ভেতর যাও, আমি তোমার জন্য 1 ঘটি ঠান্ডা জল নিয়ে আসছি। জমিদার বাবু, আমি আপনার আদেশ মেনে আজ সন্ধ্যার এই শান্ত পরিবেশে আপনার একমাত্র যোগ্য ছেলে অমিতকে আপনার সামনে নিয়ে এলাম। না বাবা, তুমি আজ আমার এই অন্ধ চোখ দুটো নতুন করে ফুটিয়ে দিয়েছো বাবা। এত বছরের পুরনো দূরত্বের অবসান তোমরাই করে দেখালে। বাবা, আমি পড়াশোনার ভালো সুযোগের জন্য শহরে গিয়েছিলাম বটে, কিন্তু আপনাকে আর এই মাটির ঘরকে ভুলে থাকার অপরাধ আমার পরম ভুল। অমিত, তুমি নিজের বাবার এই শেষ বয়সের কঠোর আদেশ ভুলে আজ এই গ্রামের প্রজাদের জন্য যা করেছো তার কোনো বিকল্প দুনিয়ায় নেই বাবা। আমি তো আপনারই দেখানো সেই সততা আর ত্যাগের খাঁটি আদর্শ নিজের মনের ভেতর সারা জীবন ধরে রেখে পথ চলা শিখেছি বাবা। রায় পরিবারের একমাত্র উত্তরাধিকারী হয়ে তুমি যখন এই মাটির প্রজার নিজের জন্মদাতাকে ভুলে শহরে গিয়েছিলে তখন বুকটা কেঁপেছিল। আমার কোনো দিনও আপনাকে ছেড়ে দূরে থাকার ইচ্ছা ছিল না বাবা। শুধু নিজের শহরের শিক্ষাটা এই গ্রামের মাটির উপকারে লাগাতে চেয়েছিলাম। তুমি আজ নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আমার এই বৃদ্ধ বুকটা একেবারে গর্বে আর শান্তিতে কানায় কানায় ভরিয়ে দিলে রে অমিত। এত বছরের এই বাবা ছেলের ভেতরের মান অভিমান আজ এই ঘরের কোণে বসে এক নিমেষে দূর হয়ে গেল দেখে আমার নিজেরও খুব আনন্দ হচ্ছে।
অমিত, তুমি আর দেরি না করে আমার এই জীর্ণ বুকের কাছে এসে দাঁড়াও বাবা। রাই মশাইয়ের এত বছরের শূন্যতা আজ পুরোপুরি সার্থক হলো। চারু, আজ আমাদের এই রাই পরিবারের আনন্দের দিন। ওদিকে রান্নাঘর থেকে ইলিশ মাছ এবং বেগুন ভাজির চমৎকার সুগন্ধ ভেসে আসছে। ওগো, তুমি আজ সকালের দিকে নিজেই হাটের পর থেকে তো তাজা ইলিশ আর কচি বেগুন নিজের হাতে কিনে এনেছো যে। মা, উনুন থেকে নামানো গরম গরম ইলিশ মাছ এবং বেগুন ভাজি দিয়ে রাতের এই ভোজের আয়োজন গ্রামের মানুষের মন একেবারে জুড়িয়ে দেবে। আমাদের এই ছোট গ্রামের মাটি খাঁটি রে অমিত বাবা। মানুষের মনের ভেতরের এই পারস্পরিক মিলটা থাকলে সব দুঃখই জয় করা যায়। ধানের জমির সব ক্ষতি বুঝেই মচমচে ইলিশ মাছ আর বেগুন ভাজির তৃপ্তির আনন্দ দিয়ে ঈশ্বর আমাদের খুব সুন্দরভাবে পুষিয়ে দিলেন। হ্যাঁ মা, শহরের কোলাহল ছেড়ে এই গ্রামের নিজের মানুষের হাসি মুখ দেখার মাঝেই জীবনের আসল পরম তৃপ্তি আর শান্তি লুকিয়ে আছে। রায় পরিবারের পূর্বপুরুষদের এই জমিদারির ইতিহাসে আজকের এই উৎসব মুখের রাতের দৃশ্য চিরকাল একভাবে উজ্জ্বল হয়ে থাকবে। রাত তো অনেক হতে চলল গো। এবার গ্রামের সবাইকে মাটির থালায় গরম ভাত আর তৃপ্তির ইলিশ মাছ আর বেগুন ভাজি পরিবেশন করতে বলো। আমি নিজে হাতে নবারুণ আর গোপালকে সাথে নিয়ে প্রতিটা মানুষের পাতে খাবার তুলে দেবার দায়িত্ব আজ নিজের কাঁধে নিয়ে নিলাম মা। মঙ্গল হোক তোমাদের। এই ঘরের প্রতিটি কোণে যেন সব সময় এমন গভীর ভালোবাসার পবিত্র আলো চিরকাল এমন ভাবে একতার সাথে জ্বলতে থাকে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, বলো তো বন্ধুরা, এই গল্পে কোন খাবারের নাম উল্লেখ রয়েছে?